খানবাড়ির সকল সদস্যই এখন সিটি হসপিটালে অবস্থান করেছে। বাড়ির প্রতিটি মানুষের অবস্থা বেশ শোচনীয়। কয়েক ঘন্টার ব্যবধানে হাসি খুনসুটিতে ভরা একটা পরিবার কিভাবে এমন আতঙ্কের মধ্যে পড়ে গেল, কেউ যেন এটা বিশ্বাসই করতে পারছে না। ইজাজ খান একটু আগে ছুটে এসেছেন হসপিটালে। নীলা বিলাপ করে কাঁদছে। আয়শা যেন পাথর বনে গেছেন, তার চোখ দুটি স্থির, মুখে কোনো কথা নেই। পাশে বসা আলিশা মাকে জড়িয়ে ধরে ফুপিয়ে যাচ্ছে। কাঁদতে কাঁদতে তার হেঁচকি উঠে গেছে, তবুও কান্না থামছে না তার। আজ সকালেও তো পরিবারের সবাই মিলে একসঙ্গে ব্রেকফাস্ট করেছে। হাসি ঠাট্টা খুনসুটি সব কিছু কত স্বাভাবিক ছিল, অথচ কয়েক ঘন্টার ব্যবধানে সব কিছু কেমন ওলট পালট হয়ে গেছে। আলিশার কান্নার মাঝে হসপিটালের করিডোর দিয়ে ডোরাকে কোলে নিয়ে হাঁপাতে হাঁপাতে ছুটে এলো আরহাম। এসেই উৎকণ্ঠিত গলায় প্রশ্ন করলো, গাড়ি কিভাবে অ্যাক্সিডেন্ট করেছে? ইজাজ সাহেব ছেলের দিকে এক পলক তাকালেন, নিজের ভেজা চোখ জোড়া লুকিয়ে কোনো মতে জবাব দিলেন, ব্রেক ফেল করেছিল। গাড়িতে কে ছিল বাবা? নিয়াজার আরশাদ। দুজনের অবস্থায় বেশ আশঙ্কাজনক বলে শার্টের হাতায় চোখ মুছে নিলেন ইজাজ খান। বাবার মুখ থেকে কথাটা শুনে আরহাম চোখ শক্ত করে বন্ধ করে নিল। সে ভেবেছিল হয়তো খুব গুরুতর কোনো অ্যাক্সিডেন্ট হয়নি। ফোনে শুধু জানানো হয়েছে নিয়াজ খানের গাড়ি অ্যাক্সিডেন্ট করেছে, কিন্তু সে কোনোভাবেই ভাবতে পারেনি দুর্ঘটনাটা এতটা ভয়াবহ হবে। চোখ জোড়া টলমল করে উঠল তার। দাঁতে দাঁত চেপে কোনো মতে নিজেকে সামলে নিল। একবার তার চারপাশে তাকাতেই একটু দূরে আলিশাকে ফুপিয়ে কাঁদতে দেখা গেল। সে আর এক মুহূর্ত দেরি না করে ডোরাকে কোলে নিয়ে এগিয়ে গেল, আলিশাকে বুকে টেনে নিয়ে নরম গলায় শুধালো, ডোন্ট ক্রাই জান। আরহাম বাবা ভাই কান্নার চাপে কথাগুলো ঠিকমতো বের হচ্ছে না আলিশার মুখ থেকে। আরহাম তাকে শক্ত করে জড়িয়ে ধরে বলল, কিচ্ছু হবে না ব্রো, আর ছোট বাবা দুজনেই সুস্থ হয়ে ফিরবে। আলিশা চোখ মুছতে মুছতে আরহামের দিকে তাকালো। ডাক্তার বলেছেন দুজনের কারো অবস্থা ভালো না, যে কোনো কিছু হতে পারে। আরহামের কাছে এর জবাব নেই, শুধু আলিশার মাথায় হাত রেখে চুপ করে রইল। এদিকে প্রায় 3 ঘন্টা পর মায়ের আওয়াজ কানে যেতে ডোরা বাবার বুক থেকে থেকে মাথা তুলে তাকালো। সে আসার সময় গাড়িতে আরহামের কোলে ঘুমিয়ে পড়েছিল, কিন্তু মায়ের কণ্ঠ কানে আসতে না আসতেই যেন তার সব ঘুম উধাও। ফিটফিট করে চোখ খুলে সামনে তাকাতেই মাকে দেখতে পেয়ে সঙ্গে সঙ্গে নিজের দুটো হাত বাড়িয়ে দিল, মাম্মা কুলে দেয়। আরহাম একবার ছেলের দিকে তাকালো। আলিশা কান্নায় এতটাই ভেঙে পড়েছে যে ডোরার কথা তার কান পর্যন্ত পৌঁছায়নি। মাম্মা নিচ্ছে না দেখে ডোরা আবারও ডেকে উঠল, মাম্মা কুলে নাও। ডোরা মৃত্যু। আলিশা তখনও মুখে হাত দিয়ে কেঁদে চলেছে। আরহাম এক পলক ছেলের দিকে তাকিয়ে তাকে আবারও নিজের বুকের সাথে মিশিয়ে নিল। মাম্মার কাছে যেতে হবে না, এখন বাবার কাছে থাকো। ডোরার সঙ্গে সঙ্গে মাথা নাড়ল, না সে যাবেই। না নাই, ডোরা মাম্মা কুলে দেয়। আরহাম তার কথায় পাত্তা না দিয়ে ছোট মুখখানা নিজের বুকের সঙ্গে চেপে ধরে তাকে ঘুম পাড়াতে চাইছে, কিন্তু ডোরা এখন ঘুমাবে না, তার শুধু মাকে চাই। সে আবারও মুখ তুলে বলল, তাই বাবা, তাই ডোরা ঘুমি নেয়। ডোরা ঘুমি বেরু গেছে। আরহাম তখনও তাকে মায়ের কোলে দিচ্ছে না দেখে ডোরা এবার হাত পা চড়াচড়ি শুরু করে দিয়েছে। বারবার জাপ দিয়ে আলিশার কোলে যেতে চাইছে সে। তার এমন ছটফটানিতে আরহামের তাকে সামলাতে বেশ বেগ পোহাতে হচ্ছে। শেষমেশ একটু বিরক্ত হয়ে ধমক দিয়ে উঠল, ডোরা স্টপ ইট, বলেছি না বাবার কাছে থাকো, মাম্মা এখন নিতে পারবে না। সবসময় বাবার আদরে থাকা ডোরা হঠাৎই বাবার ধমক খেয়ে গলা উঁচিয়ে কান্না শুরু করে দিল। তার কান্নায় আশেপাশের নার্স আর ওয়ার্ড বয়রা একবার ফিরে তাকালো। আরহাম কোনোভাবে তাকে শান্ত করতে পারছে না। এদিকে এতক্ষণ নিজের কান্নায় মগ্ন থাকা আলিশা যেন হঠাৎ ধ্যান ভাঙল ছেলের কান্নায়। পাশ তাকিয়ে দেখলো ডোরা কাঁদতে কাঁদতে চোখ মুখ লাল করে ফেলেছে। সে চটজলদি নিজের চোখের পানি মুছে ডোরাকে কোলে তুলে নিল। মায়ের বুকে যেতে ডোরা ফুঁপিয়ে উঠল। বাবার উপর তার ভীষণ রাগ হয়েছে। মায়ের কাছে গিয়ে ছোট আঙ্গুল আরহামের দিকে তাক করে সঙ্গে সঙ্গে নালিশ জানাতে শুরু করলো, বাবা পুচ্ছা ডোরাকে টাইট দিছে। আলিশা ছেলের কপালে চুমু খেয়ে শুধালো, বাবাকে আমরা টাইট দিয়ে দিব, ঠিক আছে?
বাবা, তাই ডোরা গুড বয়। আলিশা ছেলেকে বুকে জড়িয়ে রাখলো। মিনিট দুয়েক যেতে না যেতে ডোরা আবারও মুখ তুলে আবদার জুড়ে বসল, ডোরা ইয়াম ইয়াম কাই। ডোরার ইয়াম ইয়াম মানে সে মায়ের কাছ থেকে খেতে চাইছে। আলিশা ছেলের কথায় কোনো সাড়া দিল না। তার এখন এসবের দিকে মনোযোগ দেওয়ার মতো মানসিক অবস্থাও নেই। এখনও মাম্মা তুত্তু দিচ্ছে না দেখে ডোরা এবার ঠোঁট ফুলিয়ে ফেললো, ইয়াম ইয়াম কাই মাম, ইয়াম কাই কাই। 2 মাস আগে আলিশা ডোরার ব্রেস্ট ফিডিং বন্ধ করেছে, তবে মাঝে মধ্যে হঠাৎ দুধের জন্য বায়না ধরে বসে তখন না দিলে কাঁদতে কাঁদতে গলা ভেঙে ফেলে। এখন তো হসপিটাল ফিডার বা ফর্মুলা দুধেরও ব্যবস্থা করা সম্ভব নয়। আরহাম ছেলের মলিন মুখের দিকে তাকিয়ে আলিশাকে বলল, ওর বোধহয় খিদে পেয়েছে, তোকে ছাড়া বাইরে কিছু খায়নি, একটু খাইয়ে দে, অভ্যাস হয়ে যাবে আবার। সব সময় তো দেস না, আজকে একবার দিলে কিছু হবে না। এখানে কিভাবে দেব? উপরের ফ্লোরে ব্রেস্ট ফিডিং রুম আছে, সেখানে চল। আলিশা আর কোনো কথা না বলে ডোরাকে সমেত আরহামের পিছু পিছু উপরে ফ্লোরে চলে গেল। একটু পর আরহাম তাদের উপরে রেখে নিচে ফিরে এলো। এদিকে নীলার কান্নায় অবস্থা আরও খারাপ হয়ে গিয়েছে। তার আবার অ্যাজমা হয়েছে, তাই অতিরিক্ত কান্নার কারণে শ্বাসকষ্ট বেড়ে যাওয়ায় তাকে কোনোভাবেই শান্ত করা যাচ্ছিল না দেখে আরহাম নার্সকে ডেকে পরিস্থিতি সামলাতে বলল। পরে ডাক্তারের পরামর্শে নীলাকে শান্ত করার জন্য ঘুমের ইঞ্জেকশন দিয়ে পাশের কেবিনে বিশ্রামের জন্য রাখা হয়েছে। অন্যদিকে আয়েশার হালত যেন বোঝাই যাচ্ছে না, তিনি কেমন বিমূঢ় হয়ে বসে আছেন। চোখের সামনে এত বড় একটা বিপর্যয় ঘটে গেছে, যেন কিছুই বুঝে উঠতে পারছেন না। সায়না একটু পরপর আঁচলে চোখ মুছে চলেছেন। হসপিটালের অন্য পাশে ইজাজ খান ডাক্তারদের সঙ্গে কথা বলছেন। প্রয়োজন হলে সিঙ্গাপুর নিয়ে যাব, যত দ্রুত সম্ভব যা যা করা দরকার তাই করুন। ডাক্তার গম্ভীর মুখে কিছু একটা বোঝাচ্ছেন, আর ইজাজ খান তা মনোযোগ দিয়ে শুনছেন। তার চোখে মুখে স্পষ্ট উৎকণ্ঠা। এদিকে ভাই আর ছেলে সমতুল্য মেয়ের জামাই মৃত্যুর সঙ্গে লড়ছে, তো অন্যদিকে পুরো পরিবার ভেঙে পড়েছে। রাত প্রায় 8টা, দেখতে দেখতে কেটে গেছে কয়েক ঘন্টা, অথচ সময় যেন এক জায়গাতেই থমকে আছে খান পরিবারের জন্য। অপারেশন শেষ হয়েছে অনেকক্ষণ আগেই, কিন্তু নিয়াজ খান কিংবা আরশাদের অবস্থার কোনো উল্লেখযোগ্য উন্নতি হয়নি। দুজনকেই এখন আন্ডার অবজারভেশনে রাখা হয়েছে। ডাক্তাররা চেষ্টা করেছেন, নার্সরা ছুটে বেড়াচ্ছেন, কিন্তু তবুও পরিবারের কাউকে নিশ্চিত করে কিছু বলতে পারছেন না তারা। নিয়াজ খানের মাথায় গুরুতর আঘাত লেগেছে। দুর্ঘটনার ধাক্কায় মাথার ভেতরে রক্তক্ষরণ শুরু হয়েছে, আর সেই রক্তক্ষরণ নিয়ন্ত্রণে আনতে চিকিৎসকদের সবচেয়ে বেশি বেগ পোহাতে হচ্ছে। জরুরি অস্ত্রোপচারের মাধ্যমে রক্তক্ষরণ নিয়ন্ত্রণের চেষ্টা করা হলেও তার অবস্থা এখনও সংকটমুক্ত বলা যাচ্ছে না। অন্যদিকে আরশাদের অবস্থা ভালো না। সে গাড়ি ড্রাইভ করছিল, তাই দুর্ঘটনার সময় গাড়ির সামনে অংশ মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হওয়ায় তার একটি পা গুরুতরভাবে ভেঙে গেছে। একই সঙ্গে গাড়ির ভাঙা কাছের কয়েকটি টুকরো তার শরীরের বিভিন্ন অর্গানকে, বিশেষ করে কিডনিকে বেশ আঘাত করেছে। তাকে দ্রুত অপারেশন থিয়েটারে নেওয়া হলেও পরিস্থিতি যেন নাগালের বাইরে চলে গিয়েছে। দুজনের অপারেশন সাকসেসফুল হলেও কাউকেই এখনও সংকটমুক্ত বলা যাচ্ছে না। ডাক্তাররা জানিয়েছেন, নিয়াজ খান আর আরশাদের বডি রেসপন্স করছে না, তাই 24 ঘন্টার আগে কিছুই বলা যাচ্ছে না। অন্যদিকে হসপিটালের বাইরের পরিস্থিতি সম্পূর্ণ ভিন্ন। গেটের সামনে একের পর এক ক্যামেরা, সাংবাদিকদের ভিড়। মাইক্রোফোন হাতে রিপোর্টাররা লাইভে দাঁড়িয়ে আছে। খান ইন্ডাস্ট্রির মালিক নিয়াজ খান এবং তার পুত্র আরশাদ খান ভয়াবহ সড়ক দুর্ঘটনায় আহত। গাড়ির ব্রেক ফেল, এটা কি নিছক দুর্ঘটনা, নাকি এর পিছনে রয়েছে অন্য কোনো রহস্য? কয়েক ঘন্টার মধ্যে এই বিষয়টি সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে শুরু করে বিভিন্ন সংবাদ মাধ্যমে তোলপাড় সৃষ্টি করেছে। কেউ বলছে এটা নিছক দুর্ঘটনা, আবার কেউ বলছে ষড়যন্ত্র। আসলে কি হয়েছিল তা এখনও কেউ জানেই না, কারণ তদন্ত শুরুই হয়নি পুরোপুরি। আর ঠিক এই কারণেই ইজাজ খান কোনো ঝুঁকি নিতে রাজি নন। পুরো হসপিটাল এরিয়া নিরাপত্তার চাদরে ডেকে দেওয়া হয়েছে। গার্ডস মোতায়েনের
পাশাপাশি সরকারি প্রোটোকল অনুযায়ী অতিরিক্ত নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে। নিয়াজ খান এবং আরশাদ খানকে যে ফ্লোরে রাখা হয়েছে সেটি পুরোটাই খান পরিবারের জন্য সংরক্ষিত রাখা হয়েছে। অনুমতি ছাড়া সেখানে কারো প্রবেশের সুযোগ নেই। এমনকি হসপিটালের সাধারণ ওয়ার্ক এমপ্লয়িদেরও ওইখানে যেতে দেওয়া হচ্ছে না। হসপিটালের একটি নিরিবিলি কক্ষে বসে ইজাজ খান ফোনে কথা বলছেন পুলিশ কমিশনার রফিকুল হাসানের সঙ্গে। কমিশনার সাহেব, আমি চাই বিষয়টা যত দ্রুত সম্ভব তদন্ত করা হোক। ওপাশ থেকে রফিকুল হাসানের গম্ভীর কণ্ঠ ভেসে এলো, মিস্টার খান, আমরা ইতিমধ্যে কাজ শুরু করেছি। গাড়িটাও পরীক্ষা করা হবে। ব্রেক ফেলের বিষয়টা নিশ্চিতভাবে যাচাই করা হবে। আমি শুধু একটা ব্যাপারে নিশ্চিত হতে চাই, এটা যেন কোনোভাবে ধামাচাপা না পড়ে। দুর্ঘটনা হয়ে থাকলেও তা কেন আর কিভাবে হয়েছে তার সম্পূর্ণ ডিটেলস চাই আমার। আর যদি কোনোভাবে ষড়যন্ত্র হয়ে থাকে তবে অপরাধীদের দ্রুত আমার সামনে উপস্থিত চাই। বুঝতে পারছি আপনার পরিবার এখন হাসপাতালে আছে, আপনি চিকিৎসার দিকে মন দিন, তদন্তের বিষয়টা আমরা দেখছি। ইজাজ খান ফোনটা নামিয়ে রাখলেন। তার চোখের সামনে তখনও বেশি উঠছে আদরের ছোট ভাই আর আরশাদের চঞ্চল মুখখানা। আরহামের ফোনে একের পর এক কল এসে চলেছে। প্রথমে যে কয়েকটা কল ধরেছিল, কিন্তু ওপাশের মানুষের প্রশ্ন শুনে তার দরজার বাঁধ যেন ভেঙে গিয়েছে। আরহামের ফোনের স্ক্রিনে আবারও একটা কল ভেসে উঠল। সে কিছুক্ষণ তাকিয়ে থেকে ফোনটা সম্পূর্ণ বন্ধ করে ফেলল। এরপর নিজের পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট আনিসের দিকে তাকিয়ে বলল, মিডিয়ার বিষয়টা তুমি হ্যান্ডেল করো, আমার কাছে যেন আর কোনো কল না আসে। চিন্তা করবেন না বস, আমি বিষয়টা দেখছি। আজ রাতে হসপিটাল থাকবে আয়েশা, শায়না আর আরহাম। আলিশা অনেক করে থাকতে চেয়েছিল, বারবার বলেছে, কেঁদেছে, অনুরোধ করেছে, কিন্তু আরহাম অনুমতি দেয়নি। বাচ্চা নিয়ে হসপিটালে রাত কাটানো তার জন্য কোনোভাবেই নিরাপদ নয়। প্রথমে শান্তভাবে বুঝিয়েছেন, তারপর বলেছে বাড়ি ফিরে যেতে, কিন্তু শেষ পর্যন্ত আলিশা যখন কোনোভাবেই রাজি হচ্ছিল না, তখন বাধ্য হয়েই একটু ধমকে সুরে তাকে বাড়ি পাঠাতে হয়েছে। আরহাম কথা দিয়েছে সকাল হলেই আবার নিজে আলিশাকে এখানে নিয়ে আসবে। ইজাজ খানকে সঙ্গে নিয়ে আলিশা হাসপাতালের পেছনের গেট দিয়ে বেরিয়ে গেছে। মেন গেট জুড়ে এখনও মিডিয়ার কোলাহল। অ্যাক্সিডেন্টের মতো দুঃসংবাদ পর্যন্ত তারা লাইমলাইট বানিয়ে সত্য মিথ্যা না জেনে নিউজ বানাতে ছাড়েনি। সেখানে ডোরার ব্যাপারটা এখনও সবার অজানা। এই অবস্থায় ভুল করেও যদি ডোরা মিডিয়ার কারো নজরে পড়ে যায়, তাহলে পরিস্থিতি সামলানো তখন হাতের বাইরে চলে যাবে। তাই আরহাম কোনো ঝুঁকি নিতে চায়নি। ডোরা সেই সকাল থেকে বাড়ি থেকে বেরিয়েছিল। সারাদিন ঠিকমতো কিছু খাওয়া হয়নি, ফ্রেশও হয়নি। মায়ের বুকের উপর কেমন নেতিয়ে পড়েছিল তার ছোট্ট ছানাটা। আরহাম আর যাই করুক, তবে ডোরাকে নিয়ে কোনো কম্প্রোমাইজ করে না। তাই এক প্রকার ধমকাধমকি করেই আলিশাকে পাঠিয়ে দিয়েছে সে। শায়না মেয়ের কেবিনে বসে আছে, নীলা শিউরে বসে মেয়েটার মলিন মুখের দিকে তাকিয়ে ভাবছে তার মেয়েটার জীবনে কেন একের পর এক এত কিছু ঘটছে। আর অন্যদিকে আয়েশা এখনও করিডোরে সিটিং এরিয়ায় বসে আছেন। সকাল থেকে একইভাবে নড়েনি, ঠিকমতো কিছু খায়নি। আরহাম হাতে একটা জুস আর কেক নিয়ে ধীরে ধীরে তার সামনে হাঁটু গেড়ে বসলো। ছোটো মা, কোনো জবাব নেই। ছোটো মা, তোমার ছেলের ডাক শুনবে না? এবার ধীরে ধীরে মুখ তুলে তাকালেন আয়েশা। কিছু খেয়ে নাও প্লিজ, এভাবে থাকলে তো তুমিও অসুস্থ হয়ে যাবে। ছোট বাবা আর আরশাদ ব্রো হুঁশে আসলে কিন্তু তোমাকে এমন অবস্থায় দেখলে অনেক রাগ করবে। কথাটা শেষ হওয়ার সঙ্গে সঙ্গে যেন এতক্ষণ শক্ত করে ধরে রাখা কাঁধটা ভেঙে গেল। আচমকাই হু হু করে কেঁদে উঠলেন আয়েশা। এটা কি হয়ে গেল বাবা? আমার স্বামী, আমার আরশাদ, আমি কিভাবে নিজেকে ঠিক রাখবো? কথাগুলো বলতে বলতে তার গলা কেঁপে উঠছে। সারাদিনের ভয়, উৎকণ্ঠা আর রসায়ত্ব যেন একসঙ্গে বেরিয়ে আসছে চোখের পানির সাথে। আরহাম উঠে তার পাশের সিটে বসে নিজের ছোট মায়ের মাথাটা নিজের বুকের কাছে টেনে নিয়ে শক্ত করে আগলে ধরল। ছোট বাবা আর আরশাদ ব্রোর কিচ্ছু হবে না, আমরা আছি না? আয়েশা কাঁদতে কাঁদতেই বললেন, ডাক্তার বলেছে অবস্থা ভালো না, যে কোনো মুহূর্তে খারাপ কিছু হয়ে যেতে পারে। আরহাম চুপ করে রইলে কয়েক সেকেন্ড। নিজের বুকের ভেতরে যে কতটা ভয় তীব্র হয়ে উঠেছে
সেটা কাউকে বুঝতে দিল না সে। ডাক্তাররা কত কিছুই নাম বলে, তাই না? আমরা খুব জলদি ব্রো আর ছোটো বাবাকে সিঙ্গাপুরে শিফট করে দেব। ওখানকার উন্নত চিকিৎসায় দুজনের খুব জলদি সুস্থ হয়ে যাবে। সুস্থ হবে তো? সুস্থ হবে। আমার স্বামীর হাতটা আবার আমার মাথায় থাকবে তো? আরহামের বুকটা কেমন মোচড় দিয়ে উঠল। আয়শা আবার বললেন, আমার বাচ্চাটা আমার বুকে ফিরে আসবে তো? সদা শক্ত থাকা, সব কিছু সামলে নেওয়া, সেই আয়শা আর যেন বিপদের কাছে একেবারে অসহায় এক নারী। অবশ্যই সুস্থ হবে, আমরা সবাই আবার একসাথে হব। দীর গলায় জবাব দিল আরহাম, সত্যি বলছি? হ্যাঁ। এখন চটজলদি এই কেকটা খেয়ে নাও, তারপর নীলার কেবিনে গিয়ে একটু রেস্টে নেবে। নীলা কেমন আছে এখন? আগের চেয়ে বেটার, এখন ঘুমাচ্ছে। এরপর আরহাম নিজের হাতে আয়েশাকে জুস আর কেক খাইয়ে দিল। ছোটো মা কিছুটা খেয়েছেন। নিশ্চিত হওয়ার পরই আরহাম আবার উঠে দাঁড়ালো। তার গন্তব্য এখন ক্যান্টিন। সাইনা আর নীলার জন্য খাবার নিতে হবে। নীলার ঘুমের ওষুধের প্রভাব কিছুক্ষণ পর কমে আসবে। ঘুম থেকে উঠলে তাকে কিছু খাওয়াতে হবে। সাইনাকে ওষুধ খেতে হবে, তার জন্য খাবার প্রয়োজন। একের পর একজনের খেয়াল রাখতে রাখতে আরহাম ছুটে বেড়াচ্ছে হাসপাতালের করিডোরে। কিন্তু এত সব মানুষের খেয়াল রাখতে গিয়ে সে যেন ভুলে গিয়েছে সে নিজেও আজ সারাদিন না খাওয়া। রাত প্রায় 1টা বাজে। নিয়াজ খান আর আরশাদকে এখনও আন্ডার অবজারভেশনে রাখা হয়েছে। 24 ঘন্টা না পেরোনো পর্যন্ত চিকিৎসকরা নিশ্চিতভাবে কিছুই বলতে পারছেন না। প্রতিটি মুহূর্তে যেন অপেক্ষার সাথে কাটছে এখন ভালো খবরের আশায়। কিছুক্ষণ আগে ঘুম ভেঙে নীলা বেশ কান্নাকাটি করেছিল। আয়শা আর সায়না দুজন মিলে অনেক কষ্টে তাকে শান্ত করেছে। আয়শার নিজের শরীরটাও ততক্ষণে ভেঙে পড়েছে। সারাদিনের দুশ্চিন্তার কান্নার দখল সামলাতে না পেরে শরীর যেন তার সায় দিচ্ছে না। শেষ পর্যন্ত সায়না অনেকটা জোর করে তাকে পাশের বেডে শুইয়ে দিয়েছে। পুরো ফ্লোরটাই বুক করা হয়েছে, তাই আরহামও পাশের একটি কেবিনে গিয়ে কিছুক্ষণ শুয়ে পড়ল। সারাদিনের ক্লান্তিতে চোখ দুটো বার হয়ে আসছিল তার। চোখে ঘুম থাকলেও সে ঘুমাতে পারেনি, কারণ আরহাম জানে আলিশা এখনও ঘুমায়নি, নিশ্চয়ই কান্নাকাটি করছে। সব ভেবে আরহাম কল লাগালো আলিশার ফোনে। প্রথমবার কল কেটে গেল, তৃতীয়বার কলটা রিসিভ হলো। ওপাশ থেকে ভেসে এলো চাপা পুপিয়ে কান্নার শব্দ। ঘুমাসনি কেন? ঘুম আসছে না কেন? কিছুক্ষণ চুপ থেকে আলিশা খুব অসহায় কণ্ঠে বলল, আমি বাবা আর ভাইয়ের কাছে যাব, সকালে এসে নিয়ে আসবো। আমি এখনই যাব। ডোরা কার কাছে থাকবে? ওপাশে হঠাৎ নীরবতা নেমে এলো। আলিশার কাছে এই প্রশ্নের কোনো উত্তর নেই। সে একবার নিজের বুকে লেপ্টে ঘুমিয়ে থাকা ছোট্ট ডোরার দিকে তাকালো। ডোরা ঘুমিয়েছে। আরহাম একটু আগেই ঘুমালো। তোমাকে খুঁজছিল বারবার। ছেলেকে তোমার বুকে ঘুমাবে। অনেক কষ্টে ঘুম পাড়িয়েছি। কথাটা শুনে আরহাম চোখ বন্ধ করে ফেলল। ডোরার জন্মের পর থেকে সে আগের তুলনায় অনেক কম রাত বাইরে থাকে। বাচ্চাটা বাবার বুক ছাড়া ঘুমাতে চায় না। আজও নিশ্চয়ই বাবাকে খুঁজেছে। আরহাম ধীরে বলল, ওর খিদে পেলে রাতে উঠে তুই একটু আজকে। কথা শেষ করার আগে আলিশা বলে উঠল, আমি দেখে নেব। আজ রাতে আমার ঘুম হবে না। আরহাম দীর্ঘশ্বাস ফেলে জবাব দিল, লিসা, এমন করলে কি হবে? কিভাবে হবে? ছোট মাকে সামলাতে হবে তোকে। তুই যদি এমন ভেঙে পড়িস সোনাকে কে দেখবে? কথাটা শুনে আলিশা আবারও ফুফিয়ে কেঁদে উঠল। আমাকে কে দেখবে? আমিও তো ঠিক নেই। আমার বাবা আর ভাই জীবন মৃত্যুর সঙ্গে লড়াই করছে। তোর জন্য আমি আছি, আমি দেখব তোকে। এখন তোকে আর আমাকে মিলে পুরো পরিবারটাকে সামলে রাখতে হবে। আমি পারবো না। বাবা ভাই পারতে হবে লিসা। ইউ আর মাই স্ট্রং ওয়াইফি, রাইট? আলিশার কোনো জবাব নেই। ছোট বাবা আর ব্রো হসপিটালে অ্যাডমিট। বাবা তদন্ত নিয়ে ব্যস্ত। নীলা একটু পরপর পাগলামি করছে আর মা ওকে সামলাচ্ছে। ছোট মা যেন একেবারে পাথর হয়ে গেছে। এখন সবার আমাদেরকে প্রয়োজন। একটু থেমে আরহাম আবারও বলল, তোকে শক্ত হতে হবে, সবার খেয়াল রাখতে হবে। আমি তোকে ছাড়া একা কিছুই পারবো না। বল, পারবি না? কান্নায় ভেঙে যাওয়া থেকে ক্ষীণ একটা উত্তর এলো, পারবো। গুড। এখন কান্না থামা। কিছু খেয়েছিস? না। কেন? আমার গলা দিয়ে খাবার নামবে না। আরহাম, আমাকে ভিডিও কলে রেখে খাওয়া শুরু করবি, নয়তো সকালে তোকে হাসপাতালে আনবো না। না,
আমি খাবো, ওকে, ভিডিও কল দিচ্ছে। কথা শেষ করে আরহাম ভিডিও কল দিল। আলিশা রিসিভ করতে এক পলক তাকালো সে। কেঁদে কেঁদে মেয়েটার চোখ মুখ ফুলে গেছে, চোখের নিচে ক্লান্তির ছাপ, চুলগুলো এলোমেলো। আরহামের দৃষ্টি এবার গিয়ে থামলো তার বুকে ঘুমিয়ে থাকা ছোট্ট ডোরার ওপর। ডোরা কিছু খেয়েছে? সুজি খাইয়েছি। তুই ওর পাশে ফোনটা রেখে কিচেনে যা, খাবার নিয়ে আয়। আলিশা উঠতে গিয়েও হঠাৎ থেমে গেল। তুমি খেয়েছো? প্রশ্নটা শুনে আরহাম কয়েক সেকেন্ড চুপ করে রইল। সারাদিন এত কিছুর মধ্যে নিজের খাওয়ার কথাটাই তার মনে ছিল না। তবুও এখন আপাতত আলিশাকে শান্ত রাখতে মিথ্যে বলল, খেয়েছি। মিথ্যে বলবে না, আমি জানি তুমি খাওনি। আরহাম চুপ। উঠে খেয়ে নাও, ইচ্ছে করছে না। তুমি না খেলে আমিও খাবো না। আরহাম এবার অসহায় মুখে বলল, এত রাতে হাসপাতালে কি পাবো? ড্রাইভার দিয়ে রাতের জন্য খাবার পাঠিয়েছিলাম, সেখানে দেখো। তোমার জন্য কর্ন স্যুপ থাকবে। তুই বানিয়েছিস? না, কুক বানিয়েছে। কোনো কথা না বলে আরহাম উঠে দাঁড়ালো। পাশের কেবিনে রাখা টিফিন ক্যারিয়ারটা খুলে কর্ন স্যুপের বাটিটা বের করে নিজের কেবিনে ফিরে এলো। এতক্ষণ খাবারের কথা মাথায় আসেনি, কিন্তু বাটিটার সামনে আসতেই যেন হঠাৎ করে ক্ষুধাটা টের পেল সে। সকাল থেকে কিছু খাওয়া হয়নি তার। এদিকে আলিশাও কিচেনে গিয়ে একটা প্লেটে কিছু ফল কেটে নিয়ে এলো। আরহামের কড়া নজরদারিতে কোনো মতে 3 পিস আপেল খেতে পেরেছে সে, আর কিছুতেই মুখে তুলতে পারল না। আর একটু খা। পারছি না। ঠিক আছে, আপাতত এইটুকুই থাকে। ওপাশে আলিশা ফল খাওয়ার পর আরহামও অল্প একটু কম স্যুপে খেয়ে নিল। খাওয়ার পর্ব শেষ হতে না হতেই আলিশা আবার বায়না শুরু করলো, আমি হসপিটালে যাব। আবার শুরু করলি? প্লিজ আরহাম, আমি বাবাকে আর ভাইকে দেখতে চাই। জেদ করবি না আলিশা, বলেছি না সকালে নিয়ে আসবো। প্লিজ, রাত হয়েছে, এখন ঘুমিয়ে পড়। আলিশা চুপ করে রইল। আরহাম এবার নরম গলায় বলল, আর ডোরার দিকে খেয়াল রাখবি। ও মাঝরাতে ওঠে, নিজের সঙ্গে আমার ছানাটারও খেয়াল রাখবি। ওর যেন কোনো অসুবিধা না হয়। আজ সকালেও যে পরিবারটা হাসি আনন্দে ভরপুর ছিল, চোখের পলকেই যেন সেই পরিবারটার উপর নেমে এসেছে এক অদৃশ্য স্তব্ধতা। মেহরোজা আক্তারকে এখনও জানানো হয়নি নিয়াজ খান আর আরশাদের ব্যাপারে। তিনি এমনিতেই অসুস্থ, তার উপরে খারাপ খবরটা জানতে পারলে শারীরিক অবস্থার আরও অবনতি হতে পারে। তাই যতটা সম্ভব ওনাকে সব কিছু থেকে দূরে রাখা হচ্ছে। ফোনটা তার কাছ থেকে সরিয়ে রাখা হয়েছে, টিভিও চালু করতে দেওয়া হচ্ছে না। কোনোভাবেই যেন খবরটা তার কানে না পৌঁছায়। কিন্তু বাড়ি আজ অস্বাভাবিক রকম ফাঁকা, সেটা তার চোখ এড়ায়নি। সকাল থেকে একের পর এক প্রশ্ন করছিলেন মিনুকে। মিনু যখন একের পর এক প্রশ্নের জবাব দিতে গিয়ে হিমশিম খাচ্ছিল, ঠিক তখনই ইজাজ খান এসে উপস্থিত হলেন। মায়ের পাশে বসে খুব স্বাভাবিক থাকার চেষ্টা করলেন তিনি। তারপর নানা কথায় মাকে ভুলিয়ে অন্য প্রসঙ্গে নিয়ে গেলেন। সবাই একটু বাইরে গেছে মা, আপনি বা এত চিন্তা করছেন কেন? সবাই তো ঠিক আছে। মেহরোজা আক্তার কিছুক্ষণ ছেলের মুখের দিকে তাকিয়ে রইলেন, তারপর ধীরে ধীরে বললেন, কেমন জানি আজ মনটা ভালো লাগছে না রে। ইজাজ খান মৃদু হেসে মায়ের মাথায় হাত বুলিয়ে দিলেন। শরীর খারাপ বলেই কেমন লাগছে? আপনি বরং একটু বিশ্রাম নেন আম্মা। কিছুক্ষণ পর সত্যি ঘুমিয়ে পড়েছেন মেহরোজা আক্তার। তবে আজকের ঘুমটাও যেন অন্য দিনের মতো শান্ত ছিল না। মায়ের মন বলে কথা, কিছু না জেনেও হয়তো কোনো অদৃশ্য অনুভূতি তার অন্তরকে বারবার সতর্ক করে দিচ্ছিল যে তার সন্তান আর নাতি আজ বিপদের মধ্যে আছে। একটু আগেই তিনি ঘুমাতে গেছেন। ঘুমানোর আগে দীর্ঘ সময় নামাজে বসেছিলেন তিনি। হাত তুলে একে একে পরিবারের সবার জন্য দোয়া করেছেন। খানবাড়ির হাসি খুশি পরিবারটার উপর যেন কারোর নজর লেগেছে। একটার পর একটা বিপদ এসে আঘাত করছে। সুখের দিনগুলো যেন হঠাৎ করে কোথাও হারিয়ে গেছে।
কতটা সময় পেরিয়ে গেল, অথচ এই দুঃসময় যেন কাটতেই চাইছে না। এদিকে নিয়াজ খান আর আরশাদ এখনও আইসিইউতে। 24 ঘন্টা পেরিয়েও তাদের অবস্থার কোনো উন্নতি নেই। চিকিৎসকরা সর্বোচ্চ চেষ্টা করে যাচ্ছেন, অথচ প্রতিটি মুহূর্ত কাটছে অনিশ্চয়তার মধ্যে। এরই মধ্যে যেন আরেকটি দুঃসংবাদ এসে আশ্রয় পড়ল খান পরিবারের উপর। ডোরা, ছোট্ট ডোরা এনআইসিইউতে অ্যাডমিট, অবস্থা বেগতিক। অনেকটা রক্তক্ষরণ হয়েছে তার নাজুক শরীরটায়। এতটুকু একটা শরীর আজ মৃত্যুর সঙ্গে লড়াই করছে। কাল রাতে যে চঞ্চল বাচ্চাটা মায়ের বুকের সঙ্গে লেপ্টে ঘুমিয়েছিল, আর সেই ছোট্ট ডোরায় নিথুর হয়ে পড়েছে এনআইসিইউতে ছোট্ট বিছানায়, মুখে অক্সিজেন মাস্ক, শরীর জুড়ে চিকিৎসার নানান পদ্ধতি চলবে। তো ভিউয়ার্স, গল্পটার এই পর্ব আপনাদের কাছে কেমন লেগেছে একটি গঠনমূলক কমেন্টস করে জানাবেন। গল্পটা ভালো লাগলে একটি লাইক করবেন, গল্পটাকে শেয়ার করবেন, আর আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন। যারা অলরেডি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার চ্যানেলের সাথেই থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।